সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার আবু সাইদ, হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি হোমিও বুকস রিডিং রুমে জেমস টেলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বা হোমিওপ্যাথিক দার্শনিক বক্তৃতা বই থেকে দ্য হাইয়েস্ট আইডল অফ কিউর অর্থাৎ আরোগ্যের শ্রেষ্ঠতম উপায় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি এই বইয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় ব্যাখ্যান থেকে শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে একটু কথা বলে নিই। আমরা প্রায়ই একটা জিনিস খেয়াল করে থাকি, সেটা হচ্ছে প্রচলিত যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞান এবং প্রচলিত বিভিন্ন ধারার মাধ্যমে অনেক বিষয়েরই আমরা বাস্তবিক কোনো যৌক্তিক উত্তর খুঁজে পাই না। সেটার কার্যকারণ আমাদের অনেক ক্ষেত্রেই আমরা সেটা জানি না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা তখন দর্শনের দ্বারস্থ হই। দর্শন তখন আমাদেরকে সঠিক মার্গ প্রদর্শন করে, সঠিক মার্গে নিয়ে যায়। তখন আমরা সেই বিষয়টির মূল মর্মার্থ বুঝতে সক্ষম হই। এদিক থেকে বিবেচনা করলে দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একে অবহেলা করার মতো কোনো বিষয় না। তাই আমি জেমস টেলর ক্যান্টের হোমিওপ্যাথিক দার্শনিক বক্তৃতা বইটি নিয়ে আলোচনা করছি, হোমিও বুকস রিডিং রুমে আলোচনা করছি, এবং এই বইটি একটি নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো এবং আমি আমার আলোচনার সময়ও সেই সিকোয়েন্সটি বজায় রাখছি। তাই আশা করব সবাই এই সিকোয়েন্সটি বজায় রেখে আমার এই টিউটোরিয়াল ক্লাসে অংশগ্রহণ করবেন। অর্থাৎ একটি দেখলেন, একটি টপিক দেখলেন, কাজের ব্যস্ততার জন্য আরেকটি টপিক বাদ পড়ে গেল, তাহলে কিন্তু পরবর্তী টপিকে আপনি খেয়ে হারিয়ে ফেলতে পারেন। তখন পরবর্তী টপিকটির মূল মর্মার্থ বোঝা আপনার অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারে। এই বিষয়টি যেন না হয়, আপনারা সিকোয়েন্স বজায় রেখে আমাদের সাথেই থাকবেন, এটাই আমি আশা করি। চলুন তাহলে আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। আজকে আমরা আমাদের রিডিং পার্টে চলে যাই। তৃতীয় ব্যাখ্যান, পারসেপশন, হোয়াট ইজ কিউরেবল ইন ডিজিজ, কিউরেটিভ ইন মেডিসিন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ লাস্ট টু ফার্স্ট। ব্যাধি ক্ষেত্রে কী আরোগ্য করতে হইবে, অর্থাৎ ব্যাধি ক্ষেত্রে কী আরোগ্য করতে হইবে, ঔষধের মধ্যে আরোগ্য সাধক কী, অর্থাৎ পেশেন্টের ক্ষেত্রে আপনি কী আরোগ্য করবেন, তাকে কিভাবে সুস্থ করবেন, ঔষধের মধ্যে আরোগ্য সাধক কী, এবং ঔষধের মধ্যে কোন শক্তি আছে, কি শক্তির বলে সে মানুষকে আরোগ্য প্রদান করে, সেই বিষয়ে জ্ঞান লাভ, সেই বিষয়ে ধারণা। এবং দ্বিতীয়টিকে প্রথমটির ক্ষেত্রে প্রয়োগ সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান, অর্থাৎ একজন রোগীর ক্ষেত্রে আপনি সেই ঔষধের আরোগ্যকারী শক্তিকে কিভাবে প্রয়োগ করে তাকে সুস্থ করবেন, এটি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখার কথা এখানে বলা হয়েছে। অর্গাননের 3 নম্বর অ্যাফোরিজমে বলা হয়েছে, ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভস হোয়াট ইজ টু বি কিউরড ইন ডিজিজ, that is to say, in every individual case of disease, if he clearly perceives what is curative in medicine, that is to say, in each individual medicine, and if he knows how to adapt according to clearly defined principle what is curative in medicine, that is to say, in each individual medicine, and if he knows how to adapt according to clearly defined principles what he has discovered to be undoubtedly morbid in the patient, so that recovery must ensure to adapt it as well in respect to the susceptibility of the medicine most appropriate according to its mode of action to the case before him, as also in respect to the exact mode of preparation and quantity of it required, and the proper period for repeating the dose. If finally he knows the obstacles recovery and each case and each hour how to remove them so that the restoration may be permanent, then he understands how to treat judiciously and rationally, and he is a true practitioner of the healing art. অর্থাৎ ব্যাধি ক্ষেত্রে কি আরোগ্য করতে হইবে, প্রত্যেক পৃথক রোগের কিসের আরোগ্য সাধন করিতে হইবে, সে বিষয়ে যদি চিকিৎসকের স্পষ্ট উপলব্ধি থাকে, ঔষধগুলির মধ্যে আরোগ্য সাধক কী, অর্থাৎ প্রত্যেক ঔষধের আরোগ্য সাধক সত্তা সম্বন্ধে যদি তাহার স্পষ্ট উপলব্ধি থাকে, এবং আরোগ্য সাধনের জন্য ঔষধের মধ্যে যাহা আরোগ্য সাধক তাহা তৎকর্তৃক অর্থাৎ তার মাধ্যমে আবিষ্কৃত ও নিশ্চিত রোগ লক্ষণের সহিত সামঞ্জস্য রাখিয়া নির্দিষ্ট নিয়মানুসারে কীরূপে প্রয়োগ করতে হয় সে সম্বন্ধে যদি জ্ঞান থাকে,
তাহার চিকিৎসাধীন ব্যাধিক্ষেত্রে ঔষধের ক্রিয়া অনুযায়ী যথার্থ উপযোগী ঔষধের প্রয়োগ প্রণালী, তাহার প্রস্তুত প্রক্রিয়া এবং আবশ্যক মাত্রা ও পুনঃপ্রয়োগের উপযুক্ত কাল সম্বন্ধে জ্ঞান থাকে এবং পরিশেষে প্রত্যেক রোগীর আরোগ্য লাভের পথে প্রতিবন্ধক কী এবং স্থায়ী আরোগ্য সম্পাদন হেতু তাহা দূরীভূত করার উপায় সম্বন্ধে যদি জ্ঞান থাকে, তবেই বিচার বুদ্ধি ও ন্যায়সঙ্গত চিকিৎসা কার্যে তিনি উত্তম এবং তবেই তিনি প্রকৃত চিকিৎসক বলিয়া বিবেচ্য হবেন। অর্থাৎ আরোগ্য কার্যে একজন পেশেন্টকে, একটা রোগীকে যখন পুরোপুরি সঠিকভাবে প্রকৃত আরোগ্য দান করা হবে, সেই ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং কিছু বিষয়ে জ্ঞান থাকতে হবে। সেই বিষয়গুলি এখানে বলা হয়েছে। যেমন একজন পেশেন্ট আসলো, সে বিভিন্ন কমপ্লেন্ট নিয়ে এসেছে, এখানে তার কি আরোগ্য করবেন এই সম্পর্কে চিকিৎসকের ধারণা থাকতে হবে এবং এই রোগীর ক্ষেত্রে যে ঔষধটি প্রয়োগ করবেন সেই ঔষধ সম্পর্কে, সেই ঔষধের শক্তি সত্তা সম্পর্কে, তার নিজস্ব বৈশিষ্ট্য সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং সেই ঔষধটি কিভাবে রোগীর শরীরে প্রয়োগ করবেন, কি মাত্রায় কি শক্তিতে প্রয়োগ করবেন, সেই বিষয়টিকে চিকিৎসককে জানতে হবে। এবং আরোগ্য প্রক্রিয়া চলাকালীন সময়ে যদি কোনো ধরনের এক্সিটিং কজ, মেনটেনিং কজ থাকে, সেগুলো কিভাবে দূর করবেন, দূর করে প্রকৃত আরোগ্যকে ত্বরান্বিত করবেন, সেই বিষয়গুলি যদি একজন চিকিৎসকের ভালোভাবে পুরোপুরিভাবে জানা থাকে, তবেই তিনি একজন প্রকৃত চিকিৎসক বলে বিবেচ্য হবেন। অনুবাদক মহাশয় কর্তৃক এই স্থলে ইংরেজিতে পার্সিভ শব্দটির ব্যবহার অতি যোগ্য হইয়াছে। ইহার দ্বারা অবলোকন বা চর্মচক্ষুর দ্বারা দৃষ্টিপাত করা বোঝায় না, পরন্তু পরিজ্ঞাত হওয়া, মন ও বুদ্ধির দ্বারা বিষয়ের জ্ঞান হওয়া বোঝায়। হেনিম্যান যদি পার্সিভ কথার পরিবর্তে সি শব্দ প্রয়োগ করতেন, তবে আমরা জানিতে পারতাম যে অস্ত্রোপচারের জন্য যেমন কোনো ফুটক দেখা হয়, মূত্রপিণ্ড বা কিডনি দেখার জন্য যেমন নিম্ন উদরে অস্ত্রোপচার করা হয়, অথবা মূত্র মধ্যে শর্করা বা অন্ডলাল দেখার জন্য যেমন মূত্র পরীক্ষা করা হয়, সেই রূপভাবে চক্ষু দ্বারা একটা কিছু দর্শন এবং রোগীর আরোগ্য সম্পাদন কার্যে তাহা কোনরূপ প্রহেলিকাচ্ছন্ন উপায়ে দূরীভূতকরণ বুঝাইতেছে। এমতো অবস্থায় প্রমাণিত হয় যে রোগ পরিচয়ক পরিবর্তনসমূহ অথবা শরীর বিধানের ব্যাধি কর্তৃক উপচয়গুলিকে হেনিম্যান ব্যাধিক্ষেত্রে আরোগ্য উপযোগী বিষয় বলিয়া গণ্য করিতেন না। ব্যাধিক্ষেত্রে আরোগ্য উপযোগী বিষয় কি, তৎসম্বন্ধে চিকিৎসকের প্রত্যক্ষ জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক বা প্রয়োজন। অর্থাৎ ব্যাধি ক্ষেত্রে একজন পেশেন্টের ক্ষেত্রে আপনি কি আরোগ্য করবেন, সেই বিষয়টি সম্পর্কে একজন চিকিৎসকের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এই বিষয়টি সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে চিকিৎসক পদে পদে বাধাগ্রস্ত হবেন এবং রোগীকে প্রকৃত আরোগ্য দান করতে তিনি সক্ষম হবেন না। এবং লক্ষণ সমষ্টি দ্বারাই রোগ ব্যক্ত হয়, উহারাই যেন রোগের প্রতিনিধি করে। কিন্তু প্রকৃতির ভাষাস্বরূপ এই লক্ষণ সমষ্টিও বেধিসত্তা নহে, উহারা কেবল আভ্যন্তরীণ শরীর প্রক্রিয়ার বিকলতা জ্ঞাপন করে। প্রকৃতপক্ষে ইহারা বাহ্যিক ব্যাপার। দেহতন্তুর এই পরিদৃশ্যমান বিকৃতিগুলি একটা সমষ্টির রূপ ধারণ করিয়া যেন চিকিৎসককে আভ্যন্তরীণ বিকলতার বিষয় জানাইয়া দেয়। অর্থাৎ লক্ষণ সমষ্টির মাধ্যমে আমরা একটি রোগের মূল চিত্র বুঝতে সক্ষম হই, কিন্তু এই লক্ষণ সমষ্টিও কিন্তু সরাসরি নিজে কোনো সমস্যা না। অর্থাৎ ভিতরে আমাদের ভাইটাল ফোর্স, কোনো এন্টি ফোর্স দ্বারা, এন্টি শক্তি দ্বারা, ইনিমিক্যাল পাওয়ার দ্বারা, তার শত্রু ভাবাপন্ন অন্য কোনো শক্তি দ্বারা আক্রান্ত হলে তখন ভাইটাল ফোর্স সাহায্যের প্রত্যাশায় শরীরের বিভিন্ন জায়গায় সে বিভিন্ন ধরনের লক্ষণ তৈরি করে এবং সেই লক্ষণগুলো বিভিন্ন জায়গায় তৈরি করে। কোন জায়গায় তৈরি করে? যেখানে সেই লক্ষণগুলো তৈরি করার প্রবণতা রয়েছে, সাসেপ্টিবিলিটি রয়েছে। কারণ একটি রোগে আক্রান্ত হলে সব জায়গাতেই কিন্তু লক্ষণ ফ্লাশ হয় না, কারণ শরীরের দুর্বলতম জায়গাতেই রোগ প্রবণতা থাকে, সেখান দিয়েই ভাইটাল ফোর্স তার সাহায্য প্রত্যাশা করে থাকে এবং বিভিন্ন লক্ষণের তৈরি করে থাকে দেহের মধ্যে। সেই লক্ষণগুলো দেখে আমরা রোগের একটা চিত্র অঙ্কন করে নেই এবং সেই লক্ষণ অনুযায়ী ম্যাটেরিয়া মেডিকা থেকে আমরা সেই লক্ষণ সাদৃশ একটা ঔষধ নির্বাচন করে সঠিক শক্তিতে সঠিক মাত্রায় যখন প্রয়োগ করি, রোগী সুস্থ হয়ে যায়। অর্থাৎ সিমটমগুলো, লক্ষণগুলো একেবারে মূল সত্তা নয়, রোগের মূল সত্তা নয়, বরং এরা জীবনী শক্তির কোন অ্যাঙ্গেলে আক্রান্ত হয়েছে সেই বিষয়টাকে ব্যক্ত করে থাকে। চিকিৎসাধীন রোগীর আরোগ্য সাধন উপযোগী সংকেতগুলি কি, তাহাই ব্যাধিক্ষেত্রে সর্বপ্রথম বিবেচ্য হয়। অর্থাৎ একজন চিকিৎসাধীন ব্যক্তি
সে যে আরোগ্য হচ্ছে সেই সংকটগুলো আমরা কিভাবে পাবো সেটা বোঝাও কিন্তু একটা মারাত্মক বিষয়, এবং সেটা বোঝাও চিকিৎসকের অনেক সময় সফলতার একটি মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। কোন চিহ্ন বা লক্ষণগুলির প্রতি চিকিৎসকের মনোযোগ করা কর্তব্য। অতএব সকল লক্ষণ বিকাশই আরোগ্য সাধন উপযোগী নহে। রোগের পরিণামস্বরূপ তন্তুর অপচয়, বিশেষত পুরাতন ব্যাধি ক্ষেত্রে যথা ক্যান্সার রোগের পরিণাম, টিউমারের পরিণাম ইত্যাদি আরোগ্য সাধন উপযোগী সংকেত বলিয়া পরিগণিত হইতে পারে না, কিন্তু যাহা আরোগ্য সাধ্য সেগুলিকে পরিবর্তিত করা যায়। ঔষধ প্রয়োগ দ্বারা যাহাদের মূর্তন্তর সাধন সম্ভব তাহাদের সম্বন্ধে চিকিৎসকের জ্ঞান থাকা আবশ্যক, সেইগুলি আরোগ্য সাধন উপযোগী সংকেত। অর্থাৎ একজন পেশেন্ট আসলো, ক্যান্সারের একজন পেশেন্ট আসলো, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ঔষধ তাকে রিকভারি করে আবার সুস্থতা দান করতে পারে, কিন্তু সে আগত পেশেন্টের ক্যান্সারের অবস্থা যদি এরকম হয়, মেটাস্টেসিস হয়ে একবারে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, সেটা ইনকিউরেবল হয়ে গেছে, সেটাকে আর রিকভারি করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা যদি প্রগনোসিস করে একজন ডাক্তার না বুঝেন তাহলে কিন্তু তিনি ব্যর্থ হবেন। তাকে এই বিষয়গুলো, রোগীর প্রতিটি বিষয়কে জেনে প্রগনোসিস করে দেখতে হবে এই রোগী আদৌ কিউরেবল কিনা। যদি কিউরেবল হয় তখনই কেবল ঔষধ প্রয়োগের মাধ্যমে তাকে প্রকৃত আরোগ্য দান করা সম্ভব। যদি সেটি একবার লাস্ট পর্যায়ে চলে যায় আর রিকভারি করার কোনো স্কোপ না থাকে, উপায় না থাকে, তখন কিন্তু তিনি আরোগ্য হবেন না। এই বিষয়টি কিন্তু চিকিৎসককে জানতে হবে, তা না হলে তিনি চিকিৎসা ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ রোগীর ক্ষেত্রে কি আরোগ্য করা যাবে আর কি যাবে না এই বিষয়টি অবশ্যই জানতে হবে। দেহরাজ্যের শাসন প্রণালী ও তাহার নিয়মাবলী সম্বন্ধে চিকিৎসকের সুপ্রতিষ্ঠিত ধারণা থাকা আবশ্যক। সে নিয়মসমূহের কোনোরূপ ব্যতিক্রম হয় না। অর্থাৎ দেহ একটি নির্দিষ্ট প্রসেসে, একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হচ্ছে, এই পরিচালিকা শক্তি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, এবং কি নীতিতে এই দেহটি পরিচালিত হচ্ছে সেই নীতি সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ এই নীতিগুলো একবার আদি থেকে অন্ত পর্যন্ত, আজ পর্যন্ত কোনো এই নীতির ব্যত্যয় ঘটেনি, কোনো পরিবর্তন ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। কারণ প্রাকৃতিক নিয়মগুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিচালিত হয়, যদি না এই নিয়মগুলোর নিয়ন্ত্রণকারী এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন না ঘটান। শাসন প্রণালী ও শাসনবিধি যদি থাকে তবে দেহের প্রত্যেক ক্রিয়াটি সেই বিধি অনুসারে নিয়ন্ত্রিত হয়। প্রত্যেক শাসন প্রণালী কেন্দ্র হইতে পরিধিতে প্রসারিত হয়। রাষ্ট্রনৈতিক ক্ষেত্রেও এই নিয়ম পরিলক্ষিত হয়। যেখানে শাসন প্রণালী অবজ্ঞাত সেখানে অরাজকতাও অবিশ্বাস্যভাবে প্রবল হইয়া ওঠে। তদ্রূপ বহু বাণিজ্য কেন্দ্র আছে। বাণিজ্যের বিভিন্ন বিভাগ অনুশাসনের জন্য লন্ডন, প্যারিস বা নিউ ইয়র্ক নগরে যে সকল বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠিত, সেগুলির শাসন সকলের মানিতে হইবে। সামান্য মাক্রোসাটিও জালের কেন্দ্রস্থলে বসিয়া তাহার ক্ষুদ্র বিশ্বটুকু শাসন করে, আর একই স্থানে দুইটি শাসন প্রণালী থাকিতে পারে না, কারণ তাহাতে বিশৃঙ্খলা সংঘটিত হয়। প্রত্যেক নির্ধারিত বিধির বা নিয়মের নির্দিষ্ট এক বস্তু আছে। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হলো সেটা হচ্ছে শরীরের মধ্যে যে নিয়ন্ত্রণকারী শক্তি আমরা ভাইটাল ফোর্স বলে থাকি, স্পিরিচুয়াল ফোর্স, ভাইটাল ফোর্স, আধ্যাত্মিক বিমূর্ত যে শক্তিটা ভাইটাল ফোর্স, জীবনী শক্তিটা আছে, সেটা আমাদের পুরো দেহকেই নিয়ন্ত্রণ করছে। এইখানে ভাইটাল ফোর্স ছাড়া যদি এন্টি কোনো শক্তি প্রবেশ করে তাহলে কি হয়, একটা বিপর্যয়ের সৃষ্টি হয়। সেই বিপর্যয়ের ভাবটা আমরা কিভাবে পাই, সেই বিপর্যয়টা ভিতরে যে একটা বিপর্যয় ঘটছে, একটা বিপত্তি ঘটছে, সেটা ভাইটাল ফোর্স লক্ষণের মাধ্যমে বাইরে ব্যক্ত করে। এবং ভাইটাল ফোর্স সমস্ত শরীরের প্রত্যেকটি কোষের মধ্যেই তার নিয়ন্ত্রণ রয়েছে, প্রত্যেকটি কোষ তার নিয়ন্ত্রণাধীন। এখানে হাতকে ভাইটাল ফোর্স, ডান হাতকে ভাইটাল ফোর্স নিয়ন্ত্রণ করছে, আবার বাম হাত একা একাই নিজে নিজে চলছে এমনটি কিন্তু নয়। আমাদের পুরো দেহটি ভাইটাল ফোর্স নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই নিয়ন্ত্রণের কাজে যদি অন্য কোনো একটি শক্তির হস্তক্ষেপ ঘটে তখন ভাইটাল ফোর্স তার স্বাভাবিক ক্রিয়ার মধ্যে, ভাইটাল ফোর্সের স্বাভাবিক ক্রিয়ার মধ্যে ব্যাঘাত ঘটে। ব্যাঘাত ঘটার ফলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই প্রতিক্রিয়াগুলো সিমটম আকারে ব্যক্ত হয়। আমরা সেগুলো দেখে সেগুলো সদৃশ নিয়মে চিকিৎসা করে সারিয়ে তুলি। মানুষের মহামস্তিষ্ক তাহার শাসন কেন্দ্র, এবং সেখান থেকেই প্রত্যেকটি স্নায়ুতন্ত্র অনুশাসিত হইতেছে। সৎ ও অসৎ সকল কার্যই সেখানে সূচিত হয়। শৃঙ্খলা অথবা বিশৃঙ্খলা সংগঠন করে, সেখান হইতে রোগের সূত্রপাত, এবং সেখান হইতেই আরোগ্যের সূচনা হইয়া থাকে। বাহিরের কোনো বস্তু মানুষকে রোগাবিষ্ট করে না, রোগ জীবাণু বা পারিপার্শ্বিক অবস্থাও নহে, পরন্তু তাহার আপন অন্তঃস্থিত কারণই তাহাকে রোগাবিষ্ট করে।
হোমিওপ্যাথিক চিকিৎসকের ইহা জানা না থাকলে তিনি ব্যাধি সম্বন্ধে কিছুই উপলব্ধি করতে পারবেন না। প্রাণশক্তির ক্রিয়া শৃঙ্খলা ব্যাহত হয় মুখ্য ব্যাপার, পরে সেই বিশৃঙ্খলা লক্ষণ ও চিহ্ন দ্বারা প্রকটিত হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি, যদি আমরা মিউজিক বা সঙ্গীতের বিষয়টি এখানে তুলে ধরি, কেউ রক মিউজিক পছন্দ করছে, কেউ ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করছে, কেউ সফট মিউজিক পছন্দ করছে। এরকমটা কেন? এরকম ভেরিয়েশন কেন? এটি কিন্তু মানুষের ভিতর থেকে তার নিজস্ব অনুপ্রেরণা হয়ে তাকে সেই দিকে আকৃষ্ট করে। যে দিকে দুর্বল, যে দিকে আকৃষ্ট হয়, সেই দিকেই কিন্তু সে যে কোনো বিষয়ে আক্রান্ত হয়। যেমন রোগের ক্ষেত্রে যদি আমরা বলি, একজন মানুষের ভিতরে যদি একটা রোগের প্রতি সাসেপ্টিবিলিটি, রোগ প্রবণতা না থাকে, তাহলে কিন্তু সে সেই রোগে আক্রান্ত হবে না। একই পরিবারে দেখা যায় যে একজনের একটু বৃষ্টিতে ভিজলেই সে অসুস্থ হয়ে যাচ্ছে, আরেকজন কিন্তু হচ্ছে না। কেন? কারণ তার ভিতরে সেই প্রবণতা আছে, সাসেপ্টিবিলিটি আছে, রোগ প্রবণতা আছে, যার কারণে একটু বৃষ্টির পানিতে ভিজলেই সে অসুস্থ হয়ে যাচ্ছে। আবার আরেকজনের ভিতরে কিন্তু এই প্রবণতাটা নেই। এই বিষয়টি, প্রবণতার বিষয়টিও কিন্তু একজন ডাক্তারকে খেয়াল রাখতে হবে। সবাই একই বিষয় দ্বারা আকৃষ্ট হয় না, ভিন্ন ভিন্ন। এটা কেন হয়? এটা তার ভিতরের, তার সত্তাগত একটি বিষয়, এবং রোগটাও সেই ভিতরের বিমূর্ত জীবনী শক্তির মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে, সেখানেই সংগঠিত হয়ে থাকে, সেখান থেকেই শুরু হয়। এবং সুস্থতা ঔষধ প্রয়োগের মাধ্যমে আমাদের ঔষধ সেই শক্তি স্তরে গিয়ে কাজ শুরু করে, এবং শক্তি স্তরে যখন শৃঙ্খলা পুনঃস্থাপিত হয়, ভাইটাল ফোর্স যখন নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আবার পরিচালিত হতে থাকে, তখন কিন্তু ভাইটাল ফোর্স যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল সেগুলো কিন্তু আবার অন্তর্হিত হয়ে যায়, অর্থাৎ লক্ষণগুলো চলে যায়। বেদি ক্ষেত্রে তাহার আরোগ্য সাধন উপযোগী তাহার উপলব্ধি হেতু রোগের সাধারণ ক্ষেত্র হইতে সূচনা করিয়া বিশিষ্ট ক্ষেত্রের দিকে অগ্রসর হইতে হইবে। সর্বপ্রথমে তাহার সাধারণ মূর্তি পর্যবেক্ষণ করিতে হইবে, পরন্তু নির্দিষ্ট ব্যক্তিগত ক্ষেত্র পর্যবেক্ষণ করিলে চলিবে না। সমগ্র মানবজাতির উপর তাহার বিকাশ পদ্ধতি লক্ষ্য করিতে হইবে। একটি তরুণ সংক্রামক উপবিষের বা মায়াজমের উদাহরণ লইয়া আমরা রোগ পর্যবেক্ষণ রীতির ধারণা করিবার চেষ্টা করিব। রোগ নিরূপণের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে বা উদ্দেশ্যে ইহা করা নহে, কারণ যে কার্য সহজসাধ্য, পরন্তু চিকিৎসার জন্য রোগী পরীক্ষার উদ্দেশ্যে যেগুলি যথাসাধ্য বিন্যাস করিয়া লওয়া প্রয়োজন, যেমন আরক্ত জ্বর বা স্কারলেট ফিভার, রুমান্তি অথবা গা ওঠা বা কলেরা, যে কোনো একটি মহামারী বা এপিডেমিক রোগের কথা ধরা যাক, যদি তাহা সেই পল্লীতে প্রাদুর্ভূত কোনো পূর্ববর্তী রোগের প্রকৃতি হইতে সম্পূর্ণ পৃথক ভাবাপন্ন হয়, তবে প্রথমে তাহাদিগকে বিহ্বল করে বটে, একটা চিন্তার মধ্যে ফালাইয়া দেয়। প্রথম কয়েকটি রোগী দেখিয়া রোগ সম্বন্ধে চিকিৎসকের অতি স্পষ্ট ধারণা উৎপন্ন হয়, কারণ তদবস্থায় তিনি রোগের কেবল খণ্ড খণ্ড পরিচয় অবগত হন। যখন একটি অঞ্চলের মধ্যে মহামারী দেখা দেয়, ভিন্ন ভিন্ন রোগীর ক্ষেত্রে কেস টেকিং করলে দেখা যায় যে রোগের একটি ভিন্ন ভিন্ন খণ্ড সেখানে পাওয়া যায়, পুরো কমপ্লিট বিষয়টিকে কিন্তু পাওয়া যায় না। তাহারা আংশিক লক্ষণগুলি মাত্র প্রাপ্ত হন। ক্রমেই ইহার প্রাদুর্ভাব ব্যক্ত হইতে থাকে। অনেকগুলি রোগী দেখা হয় এবং সম্ভবত 20 জন রোগীকে নিবিষ্ট চিত্তে পর্যবেক্ষণ করিবার সুযোগ ঘটে। এই চিকিৎসক যদি নির্দিষ্ট ধারণা অনুসারে সমস্ত লক্ষণগুলি লিখিয়া ফেলেন এবং মন ও বর্গে বিভিন্ন রোগীর মানসিক লক্ষণ সাজাইয়া এবং মস্তক মর্গে তাহাদের মস্তক সংক্রান্ত লক্ষণ সাজাইয়া ফেলেন, এবং এই প্রকারের হেনিম্যানের নির্দেশ অনুসারে যাবতীয় লক্ষণগুলি সাজাইয়া ও তাহাদের একত্র করিয়া লইলে যে চিত্র পাওয়া যায়, তাহা যদি একজন ব্যক্তিতে প্রকটিত লক্ষণরাজি বলিয়া ধরিয়া লওয়া হয়, তবে চিকিৎসক সেই বিশিষ্ট মহামারীর আনুক্রমিক অঙ্কিত চিত্রের পরিচয় অবগত হইবেন। অতঃপর প্রত্যেক লক্ষণটি কতগুলি রোগীতে পরিলক্ষিত হইয়া আছে তাহার সংখ্যা হেতু প্রত্যেক লক্ষণের পূর্বে সেই সংখ্যা অনুসারে অঙ্কপাত করিয়া লইলে তিনি এই জনপদ ব্যাপী মহামারীর মুখ্য পরিচয় প্রাপ্ত হইবেন। যদি এই 20 জন রোগীরই অস্থিতে বেদনা পরিলক্ষিত হয়, তবে চিকিৎসকের স্পষ্ট উপলব্ধি হইবে যে সেই লক্ষণটি এই প্রাদুর্ভাবের অঙ্গীভূত। যদি সমস্ত রোগীরই চক্ষুতে শ্লেষ্মা গঠিত উপসর্গ ও রোমান্তিবৎ উদ্বেগ পরিলক্ষিত হয়, তবে সেই লক্ষণগুলিকে এই প্রাদুর্ভাবের নৈদানিক লক্ষণ বা প্যাথোজেনোমিক সিমটমস রূপেই লিখিয়া লইতে হবে। এই রূপে রোগের সম্পূর্ণ বিকাশ ধারা লইয়া এবং সমস্ত লক্ষণগুলি যেন একই রোগীতে পাওয়া গিয়াছে, এইভাবে লক্ষণ সমষ্টি বিচার করা হইলে চিকিৎসক উপলব্ধি করিতে পারিবেন যে কী প্রকারে এই নতুন সংক্রামক ব্যাধিটি মানবজাতিকে এবং প্রত্যেক রোগীকে ব্যক্তিগতভাবে আবিষ্ট করে, এবং সেই লক্ষণগুলির মধ্যে
কোনগুলি সাধারণ লক্ষণ এবং কোনগুলি বিশিষ্ট লক্ষণ তাহাও নির্ণয় করিতে পারিবেন। প্রত্যেক নূতন রোগীতেই কতগুলি নূতন লক্ষণ দেখা যায়। সে ব্যক্তি যে তাহার নিজস্ব বৈশিষ্ট্য সেই রোগে আরোপ করে, যে লক্ষণগুলি সকল রোগীতেই পাওয়া যায় সেগুলি রোগের নৈদানিক লক্ষণ, এবং যেগুলি বিরল লক্ষণ সেগুলি বিভিন্ন ব্যক্তির স্ব বৈশিষ্ট্য অনুযায়ী তার শরীরে প্রকাশিত হয়ে থাকে। এই সমষ্টিগত লক্ষণরাজির দ্বারাই মানুষের মনে সেই রোগের প্রকৃতির সম্ভবপর প্রতিচ্ছায়া প্রতিফলিত হইয়া থাকে। এই প্রকৃতিটিকে চিকিৎসকের মনে অঙ্কিত করিয়া লইতে হইবে। এইবার তাহাকে ইহার পরবর্তী কার্যক্রম অনুসরণ করিতে হইবে। তাহাকে সাধারণভাবে এই মহামারীর অনুরূপ লক্ষণ বিশিষ্ট ঔষধসমূহ নির্বাচন করিয়া তাহাদিগের একটি তালিকা প্রস্তুত করিতে হইবে। একখানি রেপার্টরি গ্রন্থের সাহায্যে প্রত্যেক লক্ষণের পূর্বে সেই লক্ষণ প্রশস্ত ঔষধসমূহ তাহাকে লিখিয়া লইতে হইবে। এইরূপে সম্পূর্ণ চিত্রখানি সমাপিত হইলে সিদ্ধিলাভের জন্য তাহাকে পরিবর্জন কার্যও সম্পন্ন করিতে হইবে। অতঃপর তিনি দেখিতে পাইবেন যে কেবল 6টি কিংবা 7টি ঔষধের লক্ষণ মাত্র সমগ্র বেদিচিত্রে পরিব্যাপ্ত রহিয়াছে। অতএব এই ঔষধগুলি সেই মহামারীর সহিত সম্বন্ধযুক্ত এবং তাহার সম্পূর্ণ প্রকৃতির অনুরূপ। সেই বিশিষ্ট আক্রমণের জন্য এই ঔষধগুলিকে উক্ত মহামারীর ঔষধ মণ্ডলী বলা যাইতে পারে, এবং এইগুলির দ্বারাই তিনি সেই রোগাক্রান্ত সমস্ত রোগীকে নিরাময় করিতে পারিবেন। এখন প্রশ্ন হইতে পারে, ব্যক্তিগত হিসেবে কোন ঔষধটি কোন রোগীর পক্ষে আরোগ্য সাধক হইবে? পূর্বোক্ত উপায়ে ওই 6টি 7টি ঔষধ নির্বাচন করিবার পর যাহাতে সেগুলি সাফল্যের সহিত প্রয়োগ করিতে পারেন, তার জন্যে চিকিৎসক ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন করিয়া প্রত্যেক ঔষধের বিশিষ্ট পরিচয় যত্নের সহিত আয়ত্ত করিবেন। তাহাকে এইরূপে সাধারণ হইতে বিশেষ ক্ষেত্রে অগ্রসর হইতে হইবে। হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে বিচরণ করিবার জন্য অন্য কোনো পন্থা নাই। কোনো পরিবারে আহত হইয়া তিনি হয়তো দেখিলেন পরিবারভুক্ত 6 জন একই সংক্রামক রোগে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইয়া পড়িয়াছেন, এবং প্রত্যেক রোগীরই সামান্য কিছু লক্ষণ পার্থক্য রয়েছে। সুতরাং সেখানে একজনের জন্য এক ঔষধ এবং অন্য জনের জন্য অন্য ঔষধ বিদিত হইবে। রোগ পরিচায়ক সাধারণ নাম অবলম্বনে সেই পরিবারভুক্ত সমস্ত রোগীকে একই ঔষধ প্রয়োগ করা হোমিওপ্যাথির অনুমোদিত ব্যবস্থা নহে। সেই নির্বাচিত ঔষধ মণ্ডলী হইতেই বহু রোগীর উপযোগী ঔষধসমূহ নির্ণীত হইবে বটে। তথাপি যদি কোনো রোগীর যথোপযুক্ত ঔষধ তার মধ্যে পাওয়া না যায়, তখন চিকিৎসককে তৎ উল্লেখিত সর্বপ্রথম লক্ষণ তালিকা দেখিয়া অন্যান্য ঔষধ হইতে একটি উপযুক্ত ঔষধ নির্বাচন করতে হইবে। এই তালিকার অন্তর্গত ঔষধরাজি ব্যতীত অন্য ঔষধ রোগীর সচরাচর প্রয়োজন হয় না। প্রত্যেক ঔষধেরই এমন কতগুলো নিজস্ব পরিচয় থাকে যার দ্বারা অন্যান্য ঔষধ হইতে তাহার পার্থক্য অবগত হওয়া যায়, এবং রোগীর তদ্রূপ কতগুলি ব্যক্তিগত অবস্থা থাকে যার দ্বারা তাহার ব্যক্তিগত বৈশিষ্ট্য নির্ণীত হয়, এবং এই সকল বৈশিষ্ট্যের সাদৃশ্যই বেদিক্ষেত্রে ঔষধের উপযোগিতা প্রতিপন্ন করে। কেবল তালিকায় লিখিত আছে বলিয়াই কোনো ঔষধ প্রয়োগ করা অবিধেয়, কারণ কেবল সেই সংক্রামক রোগের প্রকৃতি বুঝিবার জন্য সেই তালিকার সৃষ্টি। অতিশয় কঠোর পরিশ্রম ব্যতীত সিদ্ধি লাভ করা সম্ভব হয় না, এবং কোনো সংক্রামক রোগের প্রাদুর্ভাবের প্রারম্ভেই যদি তোমরা কষ্ট স্বীকার করো, তোমাদের রোগীর জন্য ব্যবস্থা প্রদানের বিলম্ব ঘটিবে না। তোমাদের প্রদত্ত ঔষধ দ্বারা ব্যাধি অঙ্কুরেই উৎসাদিত হইবে, রোগের উৎকট ভাব প্রশমিত হইবে। আরক্ত জ্বর বা স্কারলেট ফিভার এত সরল করিয়া দিবে যে তাহার পরিচয় নির্ণয় করা সম্ভব হইবে না। সপ্তাহকালের মধ্যে সান্নিপাতিক জ্বর বা টাইফয়েড ফিভার অগ্রগতি নিরন্তর হইবে, এবং একদিনেই স্বল্পবিরাম জ্বর বা রিমিটেন্ট ফিভার আরোগ্য হইবে। কাগজে কলমে এই তালিকা না লিখিলেও চিকিৎসককে আপন মনের মধ্যে যাহা অবশ্যই অঙ্কিত করিয়া রাখিতে হইবে, কিন্তু তিনি যদি কার্যে অত্যন্ত ব্যাপৃত থাকেন এবং তাহাকে বহু সংখ্যক রোগী দেখিতে হয়, তবে এই সমুদয় ব্যাপার স্মরণ রাখা তাহার পক্ষে অত্যন্ত কঠিন। অর্থাৎ একটা ডাক্তার যদি দিনে অনেকগুলো পেশেন্ট দেখতে হয়, অনেক চাপ এবং অন্যান্য আদার্স বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হয়, চিন্তা করতে হয়, তখন কিন্তু এই বিষয়গুলো তার মাথাতে না লিখে থাকলে, ডকুমেন্টস আকারে লিখিত না থাকলে কিন্তু তার স্মরণে থাকবে না। স্বাভাবিকভাবে তিনি ভুলে যাবেন, অন্য কাজের চাপে সেগুলো ভুলে যাবেন। তাই ডাক্তারকে যদি এরকম কাজের চাপে থাকতে হয়, অবশ্যই কিন্তু তিনি সেগুলো ডাটা হিসেবে সংরক্ষণ করে রাখবেন, লিখে রাখবেন। তোমরা যদি কোনো সংক্রামক রোগের প্রকৃতি পূর্বোক্ত মতে লিপিবদ্ধ করো, তবে তোমরাই বিস্মিত হইয়া দেখিবে যে তাহার
চিরকাল তোমাদের স্মরণ রহিয়াছে। আমি স্বয়ং ইহা লক্ষ্য করিয়াছি এবং আশ্চর্য হইয়াছি যে দ্বাদশবার মাত্র সেই তালিকা চর্চা করার পর তাহার উপর নির্ভর করিবার আর আমার কোনো প্রয়োজন হয় নাই। তোমরা বলিতে পারো যে সান্নিপাতিক জ্বর বা টাইফয়েড জ্বর সম্বন্ধে উপরোক্ত নির্দেশ কিরূপে প্রযুক্ত হইতে পারে। টাইফয়েড জ্বর কোনো নতুন রোগ নহে, ইহা একটি নির্দিষ্ট ব্যাধির পরিচিত মূর্তি। বিজ্ঞ চিকিৎসক অতর্কিতভাবে এই রোগের ইতিবৃত্ত স্বীয় মানুষপটে অঙ্কিত করিয়া রাখিয়াছেন। সুতরাং যে চিত্র সর্বদাই তাহার সঙ্গে থাকে, টাইফয়েড সম্পর্কিত ঔষধগুলি নির্দিষ্ট করিয়া রাখা কঠিন ব্যাপার নহে, এবং সেই ঔষধগুলি হইতে ঔষধ নির্বাচন করিয়া তিনি প্রয়োগ করেন। রোমান্তি সম্বন্ধেও এই প্রথার উপযোগিতা সম্পূর্ণ সত্য। রোমান্তির কতগুলি তাহার প্রকৃতির অনুরূপ ঔষধ আছে, অর্থাৎ তাহার লক্ষণরাজি অবলম্বন করিয়া রোগ অনুশীলন করা যায়, পরন্তু রোগের নামমাত্র অবলম্বন করিলে তাহা ব্যর্থ হয়। অবশ্য মধ্যে মধ্যে তোমরা অনন্য সাধারণ ও বিচিত্র ধরনের রোগী পাইবে। সেক্ষেত্রে তোমরা পূর্ব নির্বাচিত ঔষধ মণ্ডলীর বাহিরেও অনুসন্ধান করিতে বাধ্য হইবে। তোমাদের কখনো এরূপ সংকুচিত গণ্ডির মধ্যে নিবদ্ধ থাকা উচিত নহে। নির্বাচিত ঔষধ শ্রেণীর, যেমন রোমান্তিকা ঔষধ শ্রেণী, বাহিরে তোমরা পদার্পণ করিবে না। বৈশিষ্ট্যশূন্য সাধারণ রোমান্তি হইলে অবশ্য পালসিটিলার ব্যবস্থা করা হয়, কারণ ইহাই সেই রোগের অতি সদৃশভাবী ঔষধ, কিন্তু নিতান্ত গণ্ডিবদ্ধ বা গতানুগতিক হইলে চলিবে না। পরন্তু কোনো ঔষধ প্রয়োগ করার সময় তাহার উপযোগিতার স্পষ্ট সংকেতগুলি সম্বন্ধে তোমাদের নিঃসংশয় হওয়া আবশ্যক। কৃতবিদ্য চিকিৎসক দূষিত আরক্ত জ্বরে এপিস, বেলোডোনা এবং সালফার প্রয়োগের কথাই চিন্তা করেন, তথাপি তাহারও অনেক সময় এই ঔষধগুচ্ছ অতিক্রম করিয়া যাইবার প্রয়োজন হয় বটে। এই প্রকারে ব্যাধির যাহা কিছু আরোগ্য উপযোগী, চিকিৎসক তাহার সংকেত উপলব্ধি করিয়া থাকেন। রোগের প্রকৃতির সম্বন্ধে তাহার সম্যক পরিচয় লাভের পর ইহা তার একটা নিজস্ব ইঙ্গিতে উদ্ভাসিত হইয়া থাকে, যথা আরক্ত জ্বরের রোমান্তিক, সান্নিপাতিক জ্বরের অন্তরুৎসেচক বা জাইমোসিস রক্ত পরিবর্তনের প্রকৃতি সম্বন্ধে অভিজ্ঞতা থাকিলে ইহাদের আবির্ভাবে তিনি বিস্মিত হন না। টাইফয়েড অবস্থার বৃদ্ধিকালে তিনি রোগীর উদারময় নিরবিচ্ছিন্ন জ্বর, চর্ম উদ্বেগ, প্রলাপ ও অচৈতন্য অবস্থা প্রত্যাশা করিয়া থাকেন। টাইফয়েডের প্রকৃতি রূপেই এই সকল উপসর্গ উদ্গত হয়। সুতরাং ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন করিবার সময় টাইফয়েড জ্বরের এই প্রকৃতি তৎক্ষণাৎ তাহার স্মৃতিপটে উদিত হয়, এবং সেই জন্য তৎপ্রকৃতি বিশিষ্ট ঔষধ নির্বাচন করিতে তিনি সমর্থ হন। ফসফরাস, রাস্টক্স, ব্রায়োনিয়া, ব্যাপটিসিয়া, আর্সেনিক প্রভৃতি ঔষধসমূহে তিনি টাইফয়েড সুলভ দুর্বল্য বিজড়িত জ্বর লক্ষ্য করিতে পারেন। কিন্তু রোগীর অবস্থা যখন সাধারণ ঔষধ শ্রেণীর বাহিরে গিয়া পড়ে, তখন চিকিৎসককেও অভ্যস্ত পথ পরিত্যাগ করিতে হইবে এবং টাইফয়েড জ্বরের প্রতিবাহী অনুরূপ ঔষধ অনুসরণ করিতে হইবে। চিকিৎসকরা ব্যাধির আরোগ্য উপযোগী সংকেতরূপে কী গ্রহণ করেন, এই সকল আলোচনার দ্বারা তাহা তোমাদের বুঝাইবার চেষ্টা করিতেছি। প্রথমে তিনি সমগ্র রোগের সাধারণ প্রকৃতি পর্যবেক্ষণ করেন, এবং তারপর যখন কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়, তখন রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্য হেতু, তার নিজস্ব বৈশিষ্ট্য হেতু সেই রোগের আনুষঙ্গিক অবস্থাসমূহ তার গোচরীভূত হয়। হোমিওপ্যাথিক চিকিৎসক বিভিন্ন রোগীর মধ্যে পার্থক্যের ক্ষীণ রেখাটুকু, ঔষধ নির্দেশক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো পর্যবেক্ষণে অভ্যস্ত। পুরাতনপন্থী বা এলোপ্যাথিক চিকিৎসকগণ যেরূপভাবে রোগ পরীক্ষা করিয়া থাকেন, আমরা যদি কেবল সেইভাবে রোগ পরীক্ষা করিতাম, তাহা হইলে আমাদের পক্ষেও পার্থক্য নির্ণয়ের কোনো উপায় থাকিত না। কিন্তু প্রত্যেক রোগগ্রস্ত ব্যক্তি তাহার মানসিক ক্ষেত্রে তাহার প্রত্যেক চিন্তার মধ্যে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র বৈশিষ্ট্য প্রকাশ করে, সেগুলির সাহায্যে হোমিওপ্যাথিক চিকিৎসক ব্যক্তিগত পার্থক্য নির্ণয়ে সমর্থ হন। ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভস হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিনস, দ্যাট ইজ টু সে ইন ইচ ইন্ডিভিজুয়াল মেডিসিন। এখানেও তাহাকে সাধারণ ক্ষেত্র হইতে বিশিষ্ট ক্ষেত্রে অগ্রসর হইতে হইবে। ঔষধের সমষ্টিভূত ক্রিয়া পর্যবেক্ষণ না করিলে, আমাদের গবেষণা সমষ্টি হইতে বেষ্টির দিকে পরিচালিত না করিলে, অর্থাৎ একটা স্বতন্ত্রতার দিকে, ইন্ডিভিজুয়ালাইজেশনের দিকে পরিচালিত না করিলে আমরা মহাসমুদ্রে হারিয়ে যাব। আমরা ঔষধগুলির বিশিষ্ট নিজস্ব প্রক্রিয়া সুস্পষ্টরূপে বুঝিতে পারব না। অর্থাৎ যদি আমরা সবগুলোকে স্বাভাবিক অ্যাঙ্গেলে নেই, ওষুধগুলোর বিশিষ্টতা যদি আমরা অনুসন্ধান না করি, এবং রোগীর ক্ষেত্রে একটি রোগী আসলো, সে অন্য রোগীর থেকে যা আলাদা
সে যে একটা আলাদা সত্তা, কিভাবে আলাদা সত্তা, এই স্বাতন্ত্রতাগুলো যদি আমরা অন্বেষণ না করি, অনুসন্ধান না করি, ইনভেস্টিগেশন না করি, অবজারভেশন না করি, তাহলে কি হবে, আমরা এই সাধারণ প্রণালীর মধ্যে হারিয়ে যাব। তার জন্য উপযুক্ত ঔষধ নির্বাচন করা চিকিৎসকের সম্ভব হবে না। এই জন্য ইন্ডিভিজুয়ালাইজেশনের করণের জন্য, বেস্টিকরণের জন্য ডাক্তার পেশেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে তার বিরল সংকেতগুলো তিনি যাচাই করে নেন এবং এই বিরল লক্ষণগুলো দিয়ে, এই বৈশিষ্ট্যসূচক লক্ষণগুলো দিয়ে ম্যাটেরিয়া মেডিকা থেকে এই বৈশিষ্ট্যসূচক লক্ষণের উপর ভিত্তি করা আরেকটি বৈশিষ্ট্যসূচক লক্ষণগুলো যে ঔষধকে ইঙ্গিত করে সেই ঔষধ দিয়ে তিনি আরোগ্য সাধন করেন। ড্রাগ প্রুভিং বা ঔষধ পরীক্ষা পর্যবেক্ষণের দ্বারা ইহা উপলব্ধি হয়। এটি যখন সুস্থ মানুষের শরীরে ঔষধ প্রুভিং করা হয় তখন এই বিষয়টি আরও সুন্দরভাবে ফুটে ওঠে। অর্থাৎ একটা ঔষধ কিভাবে মানুষের শরীরে, সুস্থ মানুষের শরীরে গিয়ে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে, তার নিজস্ব ক্ষমতা বলে, তার নিজস্ব প্রকৃতি অনুসারে একটা সুস্থ মানুষকে অ্যাট্রাক্ট করে বিভিন্ন ধরনের বিকৃতি তৈরি করে, সুস্থ মানুষের দেহে বিকৃতি তৈরি করে, লক্ষণ তৈরি করে, এই বিষয়গুলো যখন আমরা অবজারভেশন করি, দেখি, তখন এই বিষয়টা কিন্তু আরও সুস্পষ্টভাবে আমাদের সামনে গোচরীভূত হয়, দৃষ্ট হয়। মনে করো এই শ্রেণীতেই কোনো অপরিচিত ঔষধের পরীক্ষা আরম্ভ করা হইল। তোমাদের সকলের এই লক্ষণ উদ্গত হইবে বলিয়াই প্রতীক্ষা করিব। এই পরীক্ষক দলের ভিতর দিয়া এই সাধারণ লক্ষণরাজি প্রবাহিত হইতে থাকিবে, কিন্তু প্রত্যেক পরীক্ষক তাহার ব্যক্তিগত বৈশিষ্ট্য বিকাশ করবে। অর্থাৎ একটা ওষুধকে যদি আমরা প্রুভিং করার জন্য 10 জন 20 জন বা তারও বেশি মানুষের শরীরে আমরা এই ওষুধটা প্রয়োগ করি, তখন কিন্তু ওই ব্যক্তির তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী, তার নিজস্ব সত্তার বলে, তার নিজস্ব রোগ প্রবণতার কারণে এক একজন কিন্তু এক এক ধরনের সিমটম দিয়ে থাকে। ভিন্ন ভিন্ন সিমটমও কিন্তু তাদের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। আবার অনেকের মধ্যে একই ধাঁচের সিমটম প্রকাশ হয়ে থাকে। এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যের বিষয়টি কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। কিন্তু প্রত্যেক পরীক্ষক তাহার ব্যক্তিগত বৈশিষ্ট্য বিকাশ করিবে। প্রথম ব্যক্তি তাহার মানসিক লক্ষণগুলো দ্বিতীয় ব্যক্তির অপেক্ষায় স্পষ্টতর রূপে প্রকাশ করবে। দ্বিতীয় ব্যক্তির উদর সংক্রান্ত লক্ষণগুলো প্রথম ব্যক্তির অপেক্ষায় স্পষ্টতরভাবে উদ্গত করবে, অর্থাৎ ব্যক্ত করবে। তৃতীয় ব্যক্তিকে সম্ভবত তাহার পায়ের গোড়ালি সংক্রান্ত লক্ষণসমূহ অতি প্রচণ্ডভাবে প্রকটিত হইবে ইত্যাদি। অর্থাৎ এই ঔষধটা প্রয়োগ করলে দেখা যায় যে এক এক ব্যক্তির ক্ষেত্রে এই ওষুধটা তার ব্যক্তি স্বাতন্ত্র্য অনুযায়ী এক এক জায়গায় এক একভাবে অ্যাট্রাক্ট করছে। কারো দেখা যায় যে এই একটা ওষুধ প্রয়োগ করার ফলে তার পেটে বিভিন্ন ধরনের লক্ষণ তৈরি হয়েছে। আবার অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে, অন্য কোনো প্রবারের ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি। দেখা গেছে তার পায়ের গোড়ালিতে কামড়ানির মতো ব্যথা শুরু হয়ে যাচ্ছে, তার আবার এই পেটের সিমটমটা তেমনটা ফ্লাশ পায়নি। আবার আরেকজনের দেখা যাচ্ছে যে তার মেন্টাল লেভেলেই বেশি রকমের একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে, অন্য রকমের একটা অবস্থা তৈরি হয়েছে যা অন্যদের মধ্যে তৈরি হয়নি। অর্থাৎ এই নিজস্ব ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণে এই একই ঔষধ ভিন্ন ভিন্ন লোকের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে তার ক্রিয়া ক্ষমতা বাইরে প্রকাশিত করছে। ঔষধটি কেবল একটি লোকের দ্বারা পরীক্ষিত হইয়াছে মনে করিয়া যদি ওই সমুদয় লক্ষণরাজি একত্রে গ্রথিত করা হয়, তবেই আমরা এই ঔষধের প্রতিমূর্তি দেখিতে পাইব। আমাদের 100 পরীক্ষক থাকিলে ঔষধের সমগ্র প্রকৃতির সন্ধান পাইতাম এবং মানবজাতিকে ইহা কিরূপে আবিষ্ট করে এবং ইহার একক অনন্য সুলভ কার্য কিভাবে সাধিত হয় তাহা উপলব্ধি করিতে পারিতাম। অর্থাৎ যখন আমরা এই মানুষগুলোর মধ্যে ঔষধ প্রুভিং করেছি, এই প্রুভারদের সমস্ত লক্ষণ একত্রিত করে, তখনই কিন্তু আমরা ঔষধের সেই বৈশিষ্ট্যসূচক লক্ষণ এবং ঔষধের কার্যকারী ক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করব। যদি আমরা একজনের কাছ থেকে শুধু লক্ষণ নিই তাহলে কিন্তু ঔষধের পুরা ক্ষমতাটা আমরা পেলাম না, তার আংশিক ক্রিয়া সম্পর্কে আমরা অবগত হব তখন কেবল। যদি আমরা সবার কাছ থেকে লক্ষণ সংগ্রহ করে একটা সিকোয়েন্স তৈরি করি, তখন আমরা বুঝবো ঔষধের কার্যকারী ক্ষমতাটা। রোগের প্রকৃতি শিক্ষার জন্য আমি ইতিপূর্বে যাহা বলিয়াছি, ঔষধের প্রকৃতি শিক্ষাতেও তাহাই পালনীয়। ঔষধের প্রকৃতি লিপিবদ্ধ করা হইলে তবে তাহা শিক্ষার উপযোগী অবস্থায় দাঁড়াইবে। মানসিক লক্ষণগুলিকে একটি পৃথক স্তম্ভে লিখিত হইবে, মস্তকের লক্ষণগুলি অপর স্তম্ভে লিখিত হইবে এবং এরূপে হ্যানিম্যানের পরিকল্পনা অনুসারে সমগ্র শরীরের সমুদ্ভূত যাবতীয় লক্ষণসমূহ এই তালিকায় সংযুক্ত করিয়া এবং কোন লক্ষণগুলি শ্রেষ্ঠ তাহা লিখিয়া লইতে হইবে, ইহার পুষ্টি সাধন করিতে হইবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আনতে হবে। শরীরের সমুদয় অঙ্গে অনুপ্রবিষ্ট হইয়া
তাহাদের আবিষ্ট না করা পর্যন্ত কোনো ঔষধের সম্পূর্ণ রূপে পরীক্ষিত বলা যায় না। পরীক্ষা এই রূপে সুসম্পন্ন হইলে তবেই ঔষধটি অধ্যয়নের প্রয়োগের উপযোগী হইবে। অর্থাৎ প্রুভিং করার সময় একটা মানুষের শরীরে যদি ঔষধটা সর্বোচ্চ বিকাশ সাধন না করতে পারে, তার আগেই যদি প্রুভারের সেই ঔষধ প্রুভিং বন্ধ করে দিয়ে সেই ডাটাগুলো সংরক্ষণ করে রাখি আমরা, তাহলে কিন্তু এটা পূর্ণ প্রুভিং হলো না। কারণ ঔষধটাকে যথেষ্ট পরিমাণ প্রুভারের মধ্যে কাজ করতে দিতে হবে এবং সর্বোচ্চ কাজ করতে দিতে হবে। সর্বোচ্চ কাজ করার পর যখন তার ভিতরে যে লক্ষণগুলো উৎপন্ন হবে সেগুলি হচ্ছে খাঁটি লক্ষণ, সেগুলো আমরা অধ্যয়নের ক্ষেত্রে সংগ্রহ করতে পারবো এবং রোগী চিকিৎসার ক্ষেত্রেও সেই লক্ষণগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। সেই লক্ষণগুলোর উপর ভিত্তি করে রোগী চিকিৎসা করতে পারবো। তার আগে যদি আমরা প্রুভিং বন্ধ করে দিয়ে লক্ষণ সংগ্রহ করি তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ সঠিক প্রুভিং হলো না। সেই বিষয়টি এখানে বলা হয়েছে। আমাদের অনেক ঔষধেরই কেবল খণ্ড পরীক্ষা হইয়াছে এবং সেই স্বল্প গুণের জন্যও ইহারা গ্রন্থ মধ্যে স্থান পাইয়াছে। হেনিম্যান যে ঔষধগুলি আমাদের দান করিয়াছেন তাহাদের প্রত্যেকটি সম্পূর্ণরূপে পরীক্ষিত। ইহাদের লক্ষণগুলি সমগ্র মানুষের উপর একবার সমানভাবে প্রকাশিত হয়েছে। প্রত্যেক ঔষধটি এইভাবে শিক্ষা করিতে হইবে এবং প্রত্যেক ঔষধ এই স্যামুয়েল হেনিম্যান যেভাবে একটা ঔষধ প্রুভিং করার ক্ষেত্রে তার পূর্ণ বিকাশ ঘটিয়ে লক্ষণগুলো সংগ্রহ করেছেন, সেই ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে দেখা গেছে অনেক ক্ষেত্রে আংশিকভাবে প্রুভিং করেও অনেক ঔষধ স্থান লাভ করেছে। সেটা যেন না হয়, এই ঔষধগুলো যেন পুরোভাবে স্যামুয়েল হেনিম্যান যেভাবে পূর্ণ বিকাশ ঘটিয়েছেন ঔষধগুলো প্রুভিংয়ের ক্ষেত্রে লক্ষণের, সেভাবে যেন হয়, তাহলে সেটা আমাদের জন্য আরও মঙ্গলজনক, আরও ভালো হবে। ইহাদের লক্ষণগুলি সমগ্র মানুষের উপর প্রত্যেক ঔষধটি এইভাবে শিক্ষা করিতে হইবে। কিভাবে ইহা মানবের পরিবর্তন সংগঠন করায় তাহার শিক্ষা করিতে হইবে। হোমিওপ্যাথিক চিকিৎসক তরুণ রোগ যে রূপে পরিজ্ঞাত হন ঠিক সেই রূপেই তাহার কচ্ছু বা সোরা, উপদংশ বা সিফিলিস এবং প্রমেহ বা সাইকোসিস এই তিনটি প্রাচীন উপবিষের বা ক্রনিক মায়াজমের প্রকৃতি উপলব্ধি করিতে হইবে। কচ্ছু দোষেরা অর্থাৎ সুরাতে আক্রান্ত মূর্তি হেনিম্যান লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন। অর্থাৎ সুরার যে নিজস্ব মূর্তি, এটা নিজস্ব রূপ, সেটা হেনিম্যান লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন। 11 বৎসর যাবৎ তিনি নিশ্চিত সুরাদোষাশ্রিত রোগীদের লক্ষণরাজি সংগ্রহ করিয়া এবং সেগুলিকে তাহার পরিকল্পিত প্রথায় সজ্জিত করিয়া এই ভীষণ ব্যাধি বিষের প্রকৃতিকে মূর্তি দান করিয়াছেন। অর্থাৎ তিনি গবেষণার মাধ্যমে পুরো 11 বৎসর গবেষণা করে বিভিন্ন সুরাতে আক্রান্ত রোগীদের উপর গবেষণা করে তাদের তথ্য সংগ্রহ করে সুরার একটি নিজস্ব নির্দিষ্ট মূর্তি তিনি দাঁড় করিয়েছেন। অতঃপর তিনি তাহার কচ্ছু বিষগ্ন অ্যান্টিসুরিক ঔষধগুলি প্রকাশিত করেন এবং এই ডাটাগুলো সংগ্রহ করার পর তিনি এই বিভিন্ন মানুষের 11 বৎসর ব্যাপী বিভিন্ন সুরা রোগে আক্রান্ত রোগীদের উপর গবেষণা করে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সুরার যে মূর্তি পেয়েছেন সেই মূর্তিগুলোর উপরে ভিত্তি করে ম্যাটেরিয়া মেডিকাতে কী কী ঔষধ আছে এটার উপরে ভিত্তি করে তিনি অ্যান্টিসুরিক ঔষধের তালিকা প্রকাশ করেছেন। কচ্ছু বিষের অর্থাৎ সুরামায়াজমের সহিত ইহাদের প্রকৃতিগত সাদৃশ্য আছে। হোমিওপ্যাথিক চিকিৎসককে সাফল্য অর্জনের জন্য উপদংশ বা সিফিলিস এবং প্রমেহ বা সাইকোসিস সম্বন্ধে একই পথে অগ্রসর হইতে হইবে। চিকিৎসক যখন রোগের প্রকৃতিকে মূর্তিমতী রূপে দেখিবেন, যখন আমাদের প্রত্যেক রোগটি তাহার পরিচিত হইবে, যখন তিনি সচরাচর ব্যবহৃত ঔষধগুলির প্রকৃতি তদায়ত্ত রোগ উপলব্ধি নির্মল রূপে উপলব্ধি করিতে শিক্ষা করিবেন, তখন রোগীর লক্ষণাবলী শ্রবণ করিয়া তিনি তৎক্ষণাৎ সুস্থ নরদেহে সদৃশ লক্ষণ উৎপাদক ঔষধগুলি প্রয়োগ করিতে পারিবেন। অর্গাননের তৃতীয় সূত্রটি ইহাই শিক্ষা দেয়। হোমিওপ্যাথিক চিকিৎসকের বৃদ্ধি এরূপ মার্জিত করে যে তিনি রোগীর শয্যাপার্শ্বে গিয়া রোগের প্রকৃতি এবং ঔষধের প্রকৃতি স্পষ্ট উপলব্ধি করিতে পারেন। ব্যাপারটি উপলব্ধি সাপেক্ষ, ইহা মনীষার দ্বারা দর্শন। রোগের ও ঔষধের প্রকৃতি চিকিৎসক যখন সম্যক বুঝিতে পারেন তখন তিনি অভিজ্ঞ হইবেন। অর্থাৎ চিকিৎসা করতে গিয়ে আমরা যখন স্টাডি করি, আমরা যখন একটা ঔষধকে পড়ি, তখন সেই ঔষধটাকেও আমাদের মনের ভিতরে একটি মূর্তি আকারে, একটি রূপ আকারে রূপ নিয়ে পড়তে হবে এবং সেই রূপটি যদি আমরা ধারণ করতে পারি, ঔষধের নিজস্ব যে রূপ আছে, নিজস্ব যে একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব একটা সত্তা আছে, সেই সত্তাটা যদি আমাদের ভিতরে ধারণ করতে পারি, পেশেন্ট যখন
এসে কমপ্লেন করবে, তখন কিন্তু সেই সত্তার সাথে, সেই পেশেন্টের রোগ সত্তার সাথে আমরা সহজেই সেই সত্তাটাকে আমরা সাদৃশ্য করতে পারবো এবং ঔষধ প্রয়োগের মাধ্যমে কিন্তু রোগীকে প্রকৃত আরোগ্য দান করতে পারবো। তৃতীয় ব্যাখ্যান সমাপ্ত হলো। হোমিও বুকস রিডিং রুম থেকে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।